সাপ অতি মূল্যবান অর্থনৈতিক প্রাণী। প্রধানত ওষুধ ও নেশাজাতীয় পদার্থ তৈরিতে উন্নত বিশ্বে সাপের বিষের ব্যাপক চাহিদা রয়েছে। এ কারণে পৃথিবীর অনেক দেশেই সাপের বিজ্ঞানভিত্তিক বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। বাংলাদেশের সাপের কোনো বাণিজ্যিক খামার না থাকলেও এদেশের সাপুড়েরা প্রাচীনকাল থেকে সাপ ধরা ও সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। এক্ষেত্রে তারা তাবিজ, কবজ, ঝাড়ফুঁকের আশ্রয় নিলেও এগুলি নিছক প্রতারণা। তবে জীবিকার প্রয়োজনে বাধ্য হয়ে কিছু কৌশল, অধিক সতর্কতা এবং সাহসী তাদের সাপ ধরা ও খেলা দেখানোর মূল ভিত্তি। এ কৌশল এবং সতর্কতার ব্যত্যয় ঘটলেই ঘটে দুর্ঘটনা। তখন পোষা সাপ হয়ে দাঁড়ায় মৃত্যুর কারণ। যদিও সাপ কোনোদিন পোষ মানে না, যেমনটি হয়েছে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চৌরঙ্গী গ্রামের তোতা মিয়ার বেলায়। তোতা মিয়া 18 বছর বয়সে সাপুড়ে বাবার পেশাকে গ্রহণ করে নেন। তিনি ছিলেন খুব সাহসী ও পরিশ্রমী। ঠাকুরগাঁওয়ের যে কোনো জায়গায় সাপ দেখা গেলে তাকে মোবাইল ফোনে খবর দিলে তিনি দ্রুত সেখানে যেয়ে সাপ ধরে আনতেন। তোতা মিয়া তাবিজ, কবজ, ঝাড়ফুঁকের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করতেন না। তিনি সাপুড়েদের কাছে সাপ বিক্রি করতেন। প্রতিটি গোখরো 200 থেকে 300 টাকায় এবং দারাস 80 থেকে 100 টাকায় বিক্রি করতেন। সাপুড়েরা খেলা দেখানোর জন্য বিষধর সাপের বিষ দাঁত ভেঙে ফেলেন। কখনো কখনো বিষ থলিও কেটে ফেলেন তারা, কিন্তু এতে সাপ বেশি দিন বাঁচে না। এ কারণে তোতা মিয়া সাপের বিষ দাঁত ভাঙা বা বিষথলি কাটতেন না। তোতা মিয়া এ সাপগুলি মাটির হাঁড়িতে রাখতেন। বছর 3 আগে এ হাঁড়িতে কয়েকটি সাপ ডিম পাড়ে। বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে তাঁ দিয়ে তোতা মিয়া সেই ডিম থেকে বাচ্চা ফোটান এবং তখনই মিডিয়ার নজর কাড়ে তোতা মিয়া। তোতা মিয়াও আবেগপ্রবণ হয়ে অতিরঞ্জিত তথ্য পরিবেশন করতেন মিডিয়ার সামনে। যেমন 15 থেকে 20টি বাচ্চার ক্ষেত্রে তিনি বলতেন 400 থেকে 700টি, এমনকি সাপের সংখ্যা বলতেন 300 থেকে 400টি, অথচ তার সাপ ছিল 67টি। আমরা মূলত গত কয়েক বছর ধরে বাংলাদেশের বিষধর সাপের উপর গবেষণা করছি। সাপগুলো কোথায় পাওয়া যায় এবং এগুলোর অবস্থা কি, আমরা বিভিন্ন জায়গায় সাপ কালেকশন করছি এবং অ্যান্টিভেনাম তৈরি করার জন্য আমরা কিছু ভেনামও এক্সট্রাক্ট করছি। মানুষদেরকে অ্যাওয়ারনেস করার জন্য কিভাবে সাপের কামড় দিলে কি করতে হবে, কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে ব্যান্ডেজটা করতে হবে, সেটা আমরা তাদেরকে দেখাই। তো গত বছর প্রথম দিকে আমরা সেখানে গিয়েছিলাম তার খামারটা দেখার জন্য। সেখানে যে আমরা দেখেছি তার ঘরে কিছু সাপ আছে, এগুলো মূলত গোখরো সাপ বা কোবরা, এগুলো সে পালন করে। কিন্তু সে মনে করতো যে তাকে কখনো কামড় দিবে না বা কামড় দিলে তার কিছু হবে না। সে আমাদের ইন্টারভিউতেও বলেছিল যে আমার ভ্যাকসিন নেওয়া আছে, সে বহুত শত শত সাপের কামড় খেয়েছে, তার কিছু হয়নি। গত 2রা নভেম্বর তোতা মিয়ার বাড়ির আঙিনায় ঢাকা থেকে আগত কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং স্থানীয় সাংবাদিকদের সাপের খেলা দেখাচ্ছিলেন তোতা মিয়া। সেদিন যেটা হয়েছিল, দুপুর 12:30টার দিকে বাড়ির আঙিনায় 5টা সাপ একসাথে বের করে দেখাচ্ছিল। এক পর্যায়ে সে 2টা সাপ হাতে নেওয়ার পরে ওখান থেকে একজন দর্শক বা সাংবাদিক সে বলছিল যে লেজ ধরে আর একটু উঁচু করার জন্য, সাপগুলো আরো ভালো দেখাবার জন্য। এক পর্যায়ে একজন সাংবাদিক তার পাশে যেয়ে বসে এবং বলে যে লেজ ধরার জন্য। তো যেই লেজ ধরে চাপ দিয়েছে, কারণ সে সাংবাদিক জানতো না যে সাপ ধরতে হয় খুব সফট হ্যান্ডে, সে জোরে যখন চাপ দিয়ে ধরেছে তখন সাপ ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তার কোনোর, ডান হাতের কোনোর উপরে কামড় দিয়েছে। আমরা সেখানে যাই, তার ঘরে যে মাটির হাঁড়িগুলো ছিল সেগুলো একটা একটা করে বের করে এনেছি, এনে প্রত্যেকটা হাঁড়ি থেকে সাপগুলো বের করে আইডেন্টিফাই করেছি এবং সেখানে দেখেছি মাত্র 67টা আমরা সাপ পেয়েছি। 50টা ছিল কোবরা বা গোখরো সাপ, এটা 2টা প্রজাতি, মনোসিলেট কোবরা, বাইসিলেট কোবরা। আর বাকিগুলো ছিল, আর 10টা ছিল দারাস সাপ, এরপরে 2টা ছিল বাইন স্নেক বা লাউডাগা যেটাকে বলে, তারপরে স্যান্ড বোয়া ছিল যেটাকে বালো বোয়া বলে, ট্রি স্নেক ছিল, কালনাগিনী ছিল একটা। ওগুলি সবগুলি নন পয়জনাস। কোবরা বাইটিং হলে যেখানে কামড় দিবে সেখানে পরিষ্কার 2টা দাঁত দেখা যাবে, এতে করে বোঝা যাবে যে এটা বিষাক্ত সাপ। আর যদি অবিষাক্ত সাপ হয় সেখানে অনেকগুলো দাঁতের আঁচড় পড়বে। আরেকটা যেটা সবচেয়ে বিষাক্ত সাপ সেটাকে আমরা বলি ক্রেট বা বাংলা বলে কালাস বা
এটা খুবই বিষাক্ত। এটা কোবরার চেয়ে এর বিষ 8 থেকে 10 গুণ বেশি। রাতের বেলা যদি কেউ মাটিতে শুয়ে থাকে তখন এটা বাইট করে, কিন্তু ওর দাঁত এত সূক্ষ্ম বা চিকন, সেখানে কোনো দাঁত পড়ে না। অনেকেই মনে করে হয়তো ইঁদুর কামড় দিয়েছে বা পিঁপড়া কামড় দিয়েছে। 5 থেকে 6 ঘন্টা পরে যখন বিষাক্ত সাপের কামড়ের যে লক্ষণগুলো দেখা যাবে, তখন বোঝা যাবে যে না, তাকে কোন সাপে কামড় দিয়েছে। সাপে কামড়ানোর পরে পরে রোগীকে চুপচাপ এক জায়গায় বসিয়ে দেওয়া, কোনো ব্যান্ডেজ পাওয়া যায় বা যদি কাপড়ের টুকরা পাওয়া যায়, সেই স্থানটাকে পুরো পেঁচাই দিতে হবে। এখানে যদি করে তাহলে এখানে বাঁধ দিতে হবে, আর পা যদি করে তাহলে রানের উপরে বাঁধ দিতে হবে। আগে যেটা করা হতো যে শক্তকে বাদ দেওয়া হতো, এতে বাদ দেওয়ার ফলে হয় কি, তার রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে হাত পাটা অবশ হয়ে যায় এবং এতে করে গ্যাংগ্রিন বা অন্য কিছু হয়। আধুনিক বিজ্ঞান বা সর্প চিকিৎসাতে বলা হচ্ছে যে ক্র্যাব ব্যান্ডেজ, আমরা সাধারণত হাত পা মচকে গেলে যে ব্যান্ডেজটা ইউজ করি, সেটা একদম হাতে এখানে পুরোটাকে একদম পেঁচিয়ে নিতে হবে, একদম কনপন্ত। আর যদি পা হয় তাহলে পায়ের নিচে। সেটা যদি আমাদের না থাকে তাহলে আমরা শাড়ি বা যদি গামছা চিকন করে কেটে আমরা পুরো হাতটাকে পেঁচায় আমরা এখানে একটা লাঠি দিব, লাঠি দিয়ে আমরা যেরকম হাত ভাঙলে যেভাবে হাতটা রাখা সেভাবে রাখবো। এবং এই রোগীকে কোনো মতে আমরা মুভমেন্ট করাবো না, হাঁটাচলা করাবো না। তাকে কাঁধে করে হোক, চেয়ারে বসা হোক বা স্ট্রেচারে করে তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে আধুনিক চিকিৎসা চালু হয়েছে। আমাদের বাংলাদেশের সরকারি মেডিকেল কলেজে অ্যান্টিভেনম পাওয়া যায় বিনা পয়সা। সুতরাং কাউকে যদি কোনো রোগী সাপে কামড়ে আক্রান্ত হয়, তাকে কোনো রকম অবহেলা না করে ওজা বা লোকাল থানা স্বাস্থ্য কমপ্লেক্সে না নিয়ে, সময় নষ্ট না করে সরাসরি ঢাকা, চিটাগাং, রাজশাহী, দিনাজপুর সরকারি মেডিকেল কলেজগুলোতে নিয়ে যাওয়া উচিত। তোতা মিয়ার মৃত্যুর পর সরকারি বেসরকারি পর্যায়ে আলোচনা, গবেষণা, মিডিয়ায় হৃদয় বিদারক সংবাদ তোতা মিয়ার পরিবারের কোনো উপকারে আসবে কিনা, এদেশের সাপুড়েদের পেশার পরিবর্তন হবে কিনা আমরা জানি না। কিন্তু মূল্যবান সাপের বিষ রপ্তানি করে কোটি টাকা আয়ের স্বপ্ন দেখতে হলে অধিক শিক্ষিত প্রশিক্ষিত ব্যক্তির ব্যবস্থাপনায় সরকারি বেসরকারি উদ্যোগে বিজ্ঞানভিত্তিক সাপের খামার গড়ে তুলতে হবে, যেটা সাপুড়েদের পক্ষে